এই আন্দোলনে যেটা হয়েছে যে আমরা আসলে স্বাভাবিকভাবে যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম, আমরা আমাদের নিজেদের বাসায় থাকতে পারতাম না। আমার মাথায় এবং শরীরে বেশ কিছু ছররাগুলি লেগে আমার পুরো শার্ট রক্ত ভিজে যায়। তো সেখানের বেশ কিছু স্প্রিন্টার এখনও আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের সময় আমাদের তখন নবগঠিত কমিটি হয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। তো তার ঠিক 2 থেকে 3 মাস পরেই কিন্তু জুলাই আন্দোলন শুরু হয়। তো জুলাই আন্দোলনের একদম শুরুর দিন থেকে, একদম শুরু থেকে এই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে একদম সরাসরিভাবে আমরা এখানে জড়িত ছিলাম। শুধু জড়িত না, এই আন্দোলনের নীতি নির্ধারণী কিংবা রাজপথে ভূমিকা পালন দুটি জায়গাতেই আমরা সরাসরি অবদান রেখেছি। 16 তারিখ যখন আমরা দেখি যে 6 জন ছাত্রকে নির্বিচারে পুলিশ গুলি করে তাদেরকে হত্যা করেছে এবং তারা যখন শহীদ হয়, তখন আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এই আন্দোলনে এখন আমরা সকলেই, এটি আমাদের চূড়ান্ত আন্দোলন এবং এক দফার আন্দোলন হিসেবে এই আন্দোলনে আমরা সশরীরে তখন অংশগ্রহণ করব। তো 18 তারিখ যখন কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়, সেদিন সর্বপ্রথম আমার মনে আছে ওই দিনের স্মৃতিটা, ওই দিন আমরা 19শে জুলাই একদম জুমার নামাজের পরপরই আমি শান্তিনগর থেকে কাকরাইল মোড় হয়ে ভেবেছি প্রেস ক্লাবের দিকে যাব, কিন্তু যেটা হয়েছে কাকরাইল মোড়ে আসার পরে দেখে যে নাইটেঙ্গেল মোড় এবং সেগুনবাগিচার যে রাস্তাটি, প্রত্যেকটা মোড়ে প্রায় কয়েকশত পুলিশ তারা অবস্থান গ্রহণ করে আছে, সামনের দিকে কাউকে আগাতে দিচ্ছে না। তো তখন আমি নিজে একাই, একদম আমার সাথে আমার এক বন্ধু ছিল, তো আমি নিজে একা কাকরাইল মোড়ে অনেকক্ষণ একা দাঁড়ায় আছি। তো দাঁড়িয়ে থাকার পরে দেখেছি যে ওইখানে আস্তে আস্তে আমাকে দেখে অনেক কিছু আমার পরিচিত সংখ্যক লোকজন যারা আমার মতোই প্রেস ক্লাবমুখী ছিল তারা সেখানে উপস্থিত হয়েছে। তো এরপরে ওইখানে আস্তে আস্তে অনেক 15-20 জন করতে 15 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে প্রায় শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে গেছে। তো এরপর আমাদের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ কয়েকজন, তাদেরকে আমরা দেখতে পাই। তো আমি তাদেরকে বলি যে সেখানে যেন তারা দাঁড়ায় এবং আমরা এখান থেকে একটা প্রতিরোধ গড়ে তুলব বা একটা সমাবেশ করব। এবং কিছুক্ষণ পরে যখন কয়েকশো লোক জড়ো হয়ে যায়, তখন পুলিশ আমাদের উপর গুলিবর্ষণ শুরু করে, টিয়ার শেল মারা শুরু করে। তো ওই দিন আমরা প্রায় প্রথম দফাতে আমার মাথায় এবং শরীরে বেশ কিছু ছররাগুলি লেগে আমার পুরো শার্ট রক্ত ভিজে যায়। তো সেখানের বেশ কিছু স্প্রিন্টার এখনও আছে, যেটা আমি শরীরে বয়ে নিয়ে বেড়াচ্ছি। তো ওই দিন প্রায় আমরা ওই অবস্থাতে আমি প্রায় 5 থেকে 6 ঘন্টা, সন্ধ্যা 7টা 7:30 পর্যন্ত পুলিশের সাথে আমরা তো এরপরে কিন্তু আমি ডাক্তারের কাছে হসপিটালে যাই। সেখানে আমার বেশ কিছু স্প্রিন্টার তখন বের করা হয় আমার শরীর থেকে, যেগুলো খুব সিরিয়াস পর্যায়ে ছিল। তো এরপরে যেটা হয়েছে, আমি কিন্তু আমার নিজের বাসায় যেতে পারিনি। এই ঘটনার 2-3 দিন পরেই আপনারা জানেন যে তখন কাজীপাড়া এবং শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশনে কিন্তু মিরপুর 10 নম্বর সেখানে ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়। এবং এই ঘটনার পরে তার একদিন পরেই আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 4 জন নেতৃবৃন্দকে, তারা সিনিয়র বেশ, তো আমার শহীদুল্লাহ হলের সাবেক সেক্রেটারি, সূর্য সেন হলের সেক্রেটারি সাবেক এবং বিজয় একাত্তর হলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সহ 4 জনকে ডিবি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে প্রথমে গুম রাখা হয়। গুম রাখার পরে যেটি হয় যে তাদের কাছ থেকে ব্যাপক নির্যাতনের মুখে তাদের কাছ থেকে জোরপূর্বকভাবে স্বীকারোক্তি নেওয়া হয় যে এই আন্দোলনের বা এটা 24শে জুলাই সম্ভবত, হ্যাঁ 24শে জুলাই। তো এদিন তাদেরকে ব্যাপক নির্যাতনের মুখে 2 দিন পরে, একদিন পরে তাদেরকে জনসম্মুখে ডিবির যে মিডিয়া সেন্টার সেখানে উপস্থিত করা হয় এবং সেখানে ডিবির তৎকালীন যে কমিশনার ডিবি হারুন, সে তখন প্রেস ব্রিফিং করে এবং প্রেস ব্রিফিংয়ে সে তখন বলে যে এই যে মেট্রো রেল স্টেশনে যে হামলাটি করা হয়, সেই হামলার অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আমার নাম মেনশন করে সেদিন তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে। তো স্বাভাবিকভাবেই যখন ডিবি হারুনের মতো একটি তার মতো একটি যে পুলিশ নানান ধরনের অপকর্মের সাথে জড়িত এবং সমালোচিত একজন পুলিশ অফিসার যখন প্রকাশ্যে যখন আমাদেরকে কোনো ধরনের প্রমাণ ছাড়াই আমাদেরকে মেট্রো রেল স্টেশন হামলার বা অগ্নিসংযোগের যে ঘটনা, সেটির অর্থদাতা, নির্দেশদাতা এবং পরিকল্পনাকারী হিসেবে
মিডিয়ার সামনে যখন উপস্থাপন করে, তো স্বাভাবিকভাবে আমরা আসলে ভীত ছিলাম না, কারণ আমরা জানতাম যে পুলিশ এই ধরনের বিভিন্ন ধরনের মিথ্যা মামলা শিকার আমরা অতীতেও হয়েছি। আমাদের উপর যে কোনো ঘটনা ঘটলেই মিথ্যা মামলা দায়ের করে দেওয়া হয়েছে। তো এর পরের দিনগুলো আসলে আমাদের একটু নিরাপত্তা নিয়ে আমরা একটু শঙ্কায় ছিলাম। তো আমরা এক প্রকার ধরে নিয়েছিলাম যে আমাদেরকে হয়তো বা ধরতে পারলে পুলিশ হয় গুম করে দেবে, অথবা আমাদের লাশ হয়তো বা কোনো নদীতে ভেসে উঠবে, এরকম আমরা কিন্তু আশঙ্কা করে নিয়েছিলাম। একটা জায়গায় আমরা ব্যাপকভাবে চাঙ্গা হয়েছিলাম যে আমাদের যেভাবেই হোক এই আন্দোলনে সফল হতে হবে। আমরা যদি সফল না হতে পারি তাহলে এই বাংলাদেশে আমাদের আর জীবিত থাকার মতো কোনো অপশন নাই। সেটা আন্দোলনের আগ থেকেই থাকতে পারতাম না। তো আন্দোলন শুরু হওয়ার পরে যেটা হয়েছে, বিশেষ করে 16-17 তারিখের পর থেকে, তখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আমরা বাসায় থাকতাম না, কিন্তু আমাদের বাসায় আমি ঢাকায় আমার লালমাটিয়ায় যে বাসায় থাকতাম আমার বড় ভাইয়ের সাথে, সবাই জানতো যে এখানে আর কি। তো সেখানে ডিবি পুলিশ যৌথ বাহিনী তারা সেখানে তল্লাশি চালায়, এবং আমার বাসার সামনে সবসময় একটা সাদা পোশাকের পুলিশ 20 সরকার একটি প্রহসনের একটা কর্মসূচি ঘোষণা করে তারা কালো ব্যাজ ধারণ করবে। তো সরকারের এই কর্মসূচি, এই প্রহসনের কর্মসূচির বিপরীতে তখন আমাদের বিএনপির তৎকালীন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী, তার জায়গা থেকে একটি নির্দেশনা আসে। তো এই কালো ব্যাজ ধারণের বিপরীতে আমাদের উপর একটা নির্দেশনা আসে যে তখন এর বিপরীতে একটা কর্মসূচি ঘোষণা করতে হবে। লাল কাপড় বেঁধে মুখে এবং চোখে বা কপালে লাল কাপড় বাঁধা এই কর্মসূচিটি ঘোষণা করা হয়, এবং বৈষম্য বিরোধী টেলিগ্রাম গ্রুপে যে প্রেসটি দেওয়া হয় সেই প্রেসটি আমারই লিখে দেওয়া ছিল। আমি লিখে দিয়েছিলাম সেই প্রেসটি হুবহু আকারে সেদিন বৈষম্য বিরোধী টেলিগ্রাম গ্রুপের রাত 9:30টার দিকে এই কালো ব্যাজের বিপরীতে তখন এই লাল কাপড় কর্মসূচিটি কিন্তু তখন প্রণয়ন করা হয়। এবং এর পরবর্তী দিন যখন 3 আগস্ট যখন ঐতিহাসিক এক দফার ঘোষণা দেওয়া হয় এবং শহীদ মিনারে যখন সে ঐতিহাসিক ঘোষণা আসে, তখনও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করে। এবং 4 আগস্ট মনে আছে, আমি নিজে শাহবাগে যখন বিকালের দিকে হঠাৎ করে যখন সমন্বয়করা কর্মসূচি স্থগিত করে তারা যখন চলে যাচ্ছিল, তো হঠাৎ করেই আমরা শুনতে পেলাম যে বাংলা মোটর ফার্মগেট থেকে আওয়ামী সন্ত্রাসীরা এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা অসংখ্য ছাত্র জনতাকে নির্বিচারে তারা গুলি করছে, এবং মেট্রো রেলের উপর থেকেও গুলি করছে। তখন আমি আমার নেতাকর্মীদেরকে বলি যে যেহেতু 6টার সময় কারফিউ জারি করা হয়েছে, 144 ধারা জারি করা হয়েছে, আমরা এখানে 6টার পরেও অবস্থান করব এবং কারফিউ ভেঙে তারপরে কিন্তু আমরা যাব। তো ওইখানে আমি প্রায় সেদিন 7টা পর্যন্ত আমরা শেয়াটন মোড়ে আমি নেতাকর্মী সহ কয়েকশত সাথে অন্যান্য সাধারণ ছাত্র জনতাও ছিল। আমরা কিন্তু তখন ওইখানে যখন 7টা বাজে আমাদের কাছে মনে হয়েছে যে না, আমরা কারফিউ ভেঙেছি, 6টা পর্যন্ত যে কারফিউ জারি করা হয়েছিল সেটি ভাঙা হয়েছে। তারপরে আমরা কিন্তু যে যার জায়গায় নিরাপদে আবার এখান থেকে সরে যাই। এর পরের দিন যেহেতু 5 তারিখে 6 তারিখে কর্মসূচি ঘোষণা করা হয়েছিল ঢাকা চলো কর্মসূচি, এবং সেই কর্মসূচিটি যখন একদিন সেটি কিন্তু আমাদের চাপেই আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ ছিল এবং আমাদের এক প্রকার চাওয়া পাওয়া এবং সকলের যে পরিবেশটা তৈরি হয়েছিল, তখন আমাদের কাছে মনে হয়েছিল তাদেরকে সরকারকে আর সময় বা সুযোগ দেওয়া যাবে না, এই আন্দোলন যত দ্রুত সম্ভব চূড়ান্ত আন্দোলন শেষ করতে হবে। তো তখন কিন্তু 6 তারিখের আন্দোলন 5 তারিখে এগিয়ে আনা হয়। আমরা আমাদের নেতাকর্মীদেরকে সেদিন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকটা কর্মসূচি নির্দেশনা কিন্তু আমার মাধ্যমে যেত, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক। জুলাইয়ের 1 তারিখ থেকে এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত প্রতিটা দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যে গ্রুপগুলো ছিল এবং আমাদের যারা নেতাকর্মী সকলের সাথে আমি আন্দোলনের নির্দেশনা প্রদান করেছি। এটা আমার দায়িত্বের জায়গা থেকে করেছি।